হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আমরা হচ্ছে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 থেকে হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের যে পেজ করছিলাম বা যে সিরিজ করছিলাম তার মধ্যে আজকে আমরা শুরু করব পেজ নম্বর 504 থেকে। ঠিক আছে, তো বেসিক্যালি আজকে 504 পেজে হচ্ছে আমরা বেসিক্যালি প্রথম থেকে হচ্ছে যেভাবে আমরা কন্টিনিউ করি প্রত্যেকটা পেজ, আজকেও ঠিক সেটাই করব। যে যারা হচ্ছে আজকে ক্লাসে ফার্স্ট নতুন আছো তাদেরকে বলবো পুরোনো পেজগুলো দেখতে, কারণ পুরোনো পেজে হচ্ছে আমরা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেয়েছিলাম, অনেক ধরনের নতুন ইনফরমেশনও পেয়েছিলাম। তো সেগুলো হচ্ছে অবশ্যই তোমাদের জানা দরকার, সেজন্য আগের পেজগুলো কন্টিনিউ করো, দেন এটাও কন্টিনিউ করো, দেখবে অনেক কোয়েশ্চেনই তাহলে তোমাদের হচ্ছে কমন মনে হবে। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট, চলো লেট না করে শুরু করা যাক তবে। তো স্টুডেন্ট, ফার্স্টেই দেখো আমাদের কি আছে, বিভাগ কতে এমসিকিউ। কি বলেছে দেখো, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। তো বেসিক্যালি কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে আমাদের কি থাকে, মিথেন আছে, জলীয় বাষ্প ছিল, CO2 বা কার্বন ডাই অক্সাইড ছিল। তো এখানে কোনটি নয়, সেটা হবে O2 বা অক্সিজেন। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে বলেছে দেখো, নিচের কোনটি চাপের এসআই একক। তো চাপের এসআই একক, চাপ মানে কি, বল বাই ক্ষেত্রফল। তো বলের একক হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফলের জন্য কি মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, সেটাকে আমরা বলতে পারি কি নিউটন ডট দিয়ে মিটার টু দি পাওয়ার -2। তো সেক্ষেত্রে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে বলেছে একটি গ্যাসের আণবিক ওজন 64, গ্যাসটির বাষ্প ঘনত্ব কত। তো এখানে আমাদের সিম্পল আমাদের যে ইকুয়েশন পেয়েছিলাম সেটাই মনে রাখতে হবে রাসায়নিক গণনা থেকে, যে আমাদের আণবিক ওজন ইজ ইকুয়াল টু কি ছিল, 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে এখানে বাষ্প ঘনত্ব বের করতে বলেছে, তাহলে 2 যেটা গুণ আকারে ছিল সেটা এপারে চলে আসবে, আসলে কি 64 বা আণবিক ওজন যেটা আছে সেটা কি ভাগ হয়ে যাবে। তাহলে 64কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 32। তাহলে এখানে আমাদের অপশন এ তে 32 আছে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে, নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে। তাহলে নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক মানে হচ্ছে কোনো ধাতু হচ্ছে কতটা তাপ পরিবহন করবে বা এইসব ব্যাপার, এগুলো নির্ভর করে কোন বিষয়ের উপর সেটাই। তাহলে দেখো বলেছে উষ্ণতা, উষ্ণতার উপর কি ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে, এটা একদমই নয়। দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যও হবে না। উপাদানের প্রকৃতি এবং প্রস্থচ্ছেদ, তো বেসিক্যালি উপাদানের প্রকৃতির ওপরই হচ্ছে নির্ভর করে, যে কারণে হচ্ছে কোনো সোনা মানে ধরে নাও হচ্ছে যদি কোনো ধাতু নিই সেক্ষেত্রে আমরা সোনা, পিতল, ঠিক আছে, তার সাথে ধরো টিন নিলাম বা হচ্ছে তার সাথে ব্রোঞ্জ নিলাম বা কপার নিলাম, এগুলো যদি নিই তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা যে তাপ পরিবহন ক্ষমতা সেটা হবে। কেন, কারণ এখানে প্রকৃতি প্রত্যেকটার যে উপাদান সেটা যেহেতু আলাদা, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কার উপর নির্ভর করে, উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। বোঝা গেল। তারপর চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি। দর্পণের বক্রতা ব্যাসার্ধ বেসিক্যালি আমরা পড়েছিলাম বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্য। বক্রতা ব্যাসার্ধ কি ছিল, ব্যাসার্ধ মানে 8 ছিল, তো r ইজ ইকুয়াল টু আমরা 2f পড়েছিলাম, তাই তো। কিন্তু এখানে r ইজ ইকুয়াল টু 2f এরকম কোনো সম্পর্ক নেই। তাহলে দেখো 2f যেটা ছিল, ঠিক আছে, সেটাই মানে 2f মানে কি, 2 হচ্ছে f এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে সেটা গুণ থেকে যখন অপোজিট সাইডে আসবে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে f ইজ ইকুয়াল টু আমরা r/2 বলতে পারি, সেক্ষেত্রে আমাদের অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। তারপরে কি বলেছে দেখো, বলেছে বস্তু অপেক্ষা বড় অসৎ বিম্ব। ঠিক আছে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, তো এটা হচ্ছে খেয়াল রেখো, অসৎ বিম্ব হবে এটা আমাদের। ঠিক আছে, তো বস্তু অপেক্ষা বড় অসৎ বিম্ব সৃষ্টি করে। তো বস্তুর থেকে বড় অসৎ বিম্ব সৃষ্টি করে বেসিক্যালি কে, উত্তল দর্পণ, উত্তল লেন্স, অবতল দর্পণ আর অবতল লেন্স। তো এক্ষেত্রে আমাদের উত্তল লেন্স হবে। ঠিক আছে, কারণ আমরা দেখেছিলাম যে উত্তল লেন্সে কিন্তু বস্তুর নর্মালি হচ্ছে সৎ বিম্ব গঠিত হয়, কিন্তু যদি বস্তুকে হচ্ছে ফোকাস এবং মেরুর মাঝে রাখা হয় তাহলে সেক্ষেত্রে অবতল এবং হচ্ছে অপেক্ষাকৃত বড় হচ্ছে প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, এবং অসৎ, সরি অবতল নয়, অসৎ এবং অপেক্ষাকৃত বড় প্রতিবিম্ব গঠিত হয়, এবং সেটা কোথায় হয়, উত্তল লেন্সের ক্ষেত্রেই হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের অপশন বি কারেক্ট। তারপরে দেখো বলেছে অ্যাম্পিয়ার সেকেন্ড কোন রাশির একক। তো বেসিক্যালি দেখো আমরা বলেছিলাম প্রবাহ মাত্রা ইজ ইকুয়াল টু আধান বাই সময়, তাই তো। তাহলে এখানে প্রবাহ মাত্রা, ঠিক আছে, প্রবাহ মাত্রাকে অ্যাকচুয়ালি আই দিয়ে প্রকাশ করা হয়, তাই তো। আই ইজ ইকুয়াল টু কি হয়েছে, আধান মানে প্রবাহ মাত্রা ইজ ইকুয়াল টু কি আধান বাই সময়, আধান মানে কি কিউ, তাই তো। কিউ বাই হচ্ছে কি টি, ওকে, কিউ বাই হচ্ছে টি। তাহলে দেখো অ্যাকচুয়ালি হচ্ছে কিউ বাই টি। এবার দেখো এখানে আমাদের কি রয়েছে, অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড। তাহলে দেখো প্রবাহ মাত্রার জন্য কি অ্যাম্পিয়ার একক ব্যবহার করা হয়, আর সময়টাকে যদি এবারে নিয়ে যাই তাহলে কি হবে, অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড মানে হচ্ছে সময়, তাই তো। অ্যাম্পিয়ার ইনটু সময়, ঠিক আছে, তাহলে এটা সমান সমান কি হবে, কিউ মানে আধান, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমাদের তড়িৎ আধান হবে। তাহলে এখানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল। তারপরে চলে আসি আমরা পরের কোয়েশ্চেন। কি বলেছে দেখো, রোধাঙ্কের এসআই একক। তো রোধাঙ্কের এসআই একক, তো দেখো আমরা প্রত্যেকেই হচ্ছে রোধের একক জানি ওহম, তাই তো, কিন্তু এখানে রোধাঙ্ক বলেছে, তো রোধাঙ্কের বেসিক্যালি এসআই একক কি হবে, আমাদের ওহম মিটার। এই কোয়েশ্চেনটা আমরা আগেও পেয়েছিলাম, সেক্ষেত্রে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেখানে ওহম মিটার আছে। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে দেখো, নিচের কোনটি আলফা বিটা গামা। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি গামা হবে, ওয়াই এর মতো হয়ে গিয়েছে। ঠিক আছে, কারণ এখানে গামা সাইডটা আসেনি। তো নিচের কোনটি
আলফা বিটা গামার মধ্যে রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম। তাহলে সঠিক ক্রম কি বলেছে? ভেদন ক্ষমতা। তাহলে ভেদন বলতে কি? কোনো কিছু ভেদ করে যাওয়ার যে ক্ষমতা সেটা সবথেকে বেশি কার থাকে? তো এখানে আমরা পড়েছিলাম যে হচ্ছে গামা রশ্মির ভেদন ক্ষমতা সবথেকে বেশি। তাহলে এখানে বলেছে ভেদন ক্ষমতার সঠিক ক্রম যেটা আছে সেটা বের করতে হবে। তাহলে এখানে দেখো ফার্স্ট কি আছে? আলফা বিটা গামা, ঠিক আছে? এগুলো এটা হবে না, কারণ এখানে দেখাচ্ছে যে আলফা গ্রেটার দ্যান আছে, তাই তো? তাহলে আলফা কখনোই বেশি হয় না, গামা সব থেকে বেশি হয়। সেটা কোথায় আছে আমরা একটু দেখি। গামা হচ্ছে সিতে আছে, গামা বিটা তারপরে আলফা আছে। সেক্ষেত্রে আমাদের এটাই মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তাহলে গামা তারপরে বিটা তারপরে আলফা। ওকে, তারপরে কি আছে দেখো, বলেছে দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? তো দীর্ঘ পর্যায় সারণীতে বেসিক্যালি শ্রেণীর সংখ্যা কত হবে? 18। তো এটা কত কোথায় আছে? ডি তে। তাহলে এখানে আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলে আসো নিচের কোয়েশ্চেন। কি বলেছে? নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? তো এখানে কোথায় হচ্ছে অষ্টক নীতি মান্য হয় না? এখানে হচ্ছে লিথিয়াম হাইড্রাইড হচ্ছে উৎপন্ন করতে অষ্টক নীতি মান্য হয় না। বোঝা গেল? চলে আসো তারপরের কোয়েশ্চেন। বলেছে নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? কি কি অপশন আছে দেখো। বলেছে গলিত NaCl, তরল HCl, কঠিন NaCl আর চিনি। তো বেসিক্যালি দেখো গলিত NaCl, তরল HCl, কঠিন NaCl আর চিনি। তার মধ্যে দেখো তরল HCl কখনোই পারে না, কঠিন NaCl তো একদম মানে কঠিনই থাকে, সেক্ষেত্রে পারবে না, এবং চিনি কখনোই হয় না কারণ এটা সমযোজী যৌগ। একমাত্র আছে আমাদের NaCl যেটা হচ্ছে তড়িৎযোজী এবং এটা গলিত, তাই তো? গলিত অবস্থায় থাকলে এটা কি? জলীয় দ্রবণে বেসিক্যালি হচ্ছে থাকবে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে গলিত NaCl কি তড়িৎ পরিবহন করতে পারে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে চলে এসে আমরা দেখো, বলেছে সোডিয়াম নাইট্রোফ্লুসাইড এর ক্ষারীয় দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হয়? তো সোডিয়াম নাইট্রোফ্লুসাইডের জলীয় দ্রবণে যদি আমরা H2S মানে হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের বেগুনি বর্ণ উৎপন্ন হয়। সেক্ষেত্রে অপশন এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল? চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলেছে কাঁসাতে তামা ছাড়া আর কোন ধাতু বর্তমান? তো কাঁসা বেসিক্যালি হচ্ছে, কাঁসা কি একটা সংকর ধাতু? তামারই সংকর ধাতু, তাই তো? তো বেসিক্যালি আমাদের এখানে কাঁসাতে তামা ছাড়া হচ্ছে টিন থাকে, ঠিক আছে? কারণ টিন এবং তামার হচ্ছে সংকর ধাতু কি? কাঁসা। বোঝা গেল? তো সেক্ষেত্রে আমাদের SN হবে আমাদের সঠিক উত্তর। তারপরে চলে আসি, বলেছে নিচের কোনটি কার্বক্সিলিক অ্যাসিডের হচ্ছে কার্যকরী গ্রুপ? তো দেখো বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিড বেসিক্যালি আমরা দেখেছি যে কার্বক্সিলিক অ্যাসিডের কিন্তু শেষে যে কার্যকরী গ্রুপ যেটা হচ্ছে অ্যাকচুয়ালি চিহ্ন থাকে সেটা কি? COOH। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী গ্রুপ কোনটি? COOH। এটা হচ্ছে কি? এর কার্যকরী গ্রুপ। যেটা আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলি তাদের শেষে কি থাকে? COOH থাকে। সেই কারণে কার্যকরী গ্রুপ কোনটা? এইটা। ওকে, চলে আসি আমরা বিভাগ খ তে। তো দেখো স্টুডেন্ট বেসিক্যালি আমাদের বিভাগ খ তে বেসিক্যালি এখানে কি আছে? আমাদের শূন্যস্থান পূরণ আছে বা এরকম বেশ কিছু কোয়েশ্চেন আছে। তো অনেক সময় খেয়াল করবে এখানে প্রত্যেকটা সেকশন হচ্ছে করে দেওয়া থাকে এবং সেক্ষেত্রে হচ্ছে নাম্বার কিন্তু ডিভাইড করা থাকে। ওকে, তো এক্ষেত্রে তোমরা সবসময় যেটা করবে, ম্যাক্সিমাম যতগুলো কোয়েশ্চেন পারবে সবই অ্যাটেন্ড করার চেষ্টা করবে। যদি কোথাও অপশন থেকে অপশনও যদি তুমি পারো, ঠিক আছে, যদি তোমার সম্ভব হয় অ্যাটেন্ড করা, ঠিক আছে, যদি টাইম হয়ে যায়, যদি তুমি জানো যে হচ্ছে হ্যাঁ তুমি অ্যান্সারটা জানো, তাহলে অবশ্যই কিন্তু অ্যান্সার করবে। কারণ হচ্ছে বাই চান্স তোমার কোনো জায়গায় যদি অ্যান্সার ভুল হয়ে যায় বা কোনো কারণে যদি তোমার কোনো মিস্টেক হয়ে যায় পরীক্ষার খাতায়, সেইখানে কিন্তু মিস্টেকগুলো কারেকশন করার জন্য বেসিক্যালি ওই অপশনগুলো হচ্ছে যেগুলো তুমি এক্সট্রা লিখেছো সেখানে যদি হচ্ছে সঠিক লিখে থাকো, তাহলে কিন্তু সেই নাম্বারটা ওখানে অ্যাড হয়ে যাবে। বোঝা গেল? তো এই জিনিসটা মাথায় রাখবে। ওই কারণে যখনই হচ্ছে কোথাও অপশন থাকবে, চেষ্টা করো অপশনগুলো হচ্ছে এক্সট্রা লিখে দেওয়ার। এক্ষেত্রে কোনো রকম ভুল হবে না বা কোনো রকম ভাবে কেউ এর জন্য নাম্বার কাটবে না। বোঝা গেল? যেটা অনেকের একটা মিসকনসেপ্ট থাকে। ঠিক আছে, যাই হোক আমরা চলে আসি আমাদের টপিকে। কি বলেছে দেখো, 2.1 বলেছে শূন্যস্থান পূরণ করো। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ড্যাশ। তাহলে মানে ট্রপোস্ফিয়ার যেহেতু স্তর দিয়েছে তাহলে লেখেন, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে? উচ্চতা যত বৃদ্ধি পাবে তার সাথে উষ্ণতা কি হবে? হ্রাস পাবে। ওকে, তাহলে এখানে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কি হবে? হ্রাস পাবে বা কমে যাবে। তারপরে কি দিয়েছে দেখো, বলেছে বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে? তো বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা আর জলচক্র নিয়ন্ত্রণ করে? এটা কোন স্তর হবে? বেসিক্যালি ট্রপোস্ফিয়ার। এই স্তরে হচ্ছে উষ্ণতা জলচক্র, ঠিক আছে, মানে মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে আবার হচ্ছে জল, ঠিক আছে, মানে বৃষ্টি থেকে যেটা জল আকারে হচ্ছে ভূপৃষ্ঠে পড়ে যায়, সেই জল থেকে আবার হচ্ছে জল মানে জলীয় বাষ্পের আকারে উপরে উঠে যাওয়া, সেখান থেকে আবার মেঘ হওয়া। এই যে জিনিসগুলো এগুলো সব কোথায় হয়? ট্রপোস্ফিয়ারে হয়। তো সেই জন্য আমাদের এখানে বুঝতে হবে যে বায়ুমণ্ডলের কোন স্তরে হচ্ছে উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে? এটা হবে ট্রপোস্ফিয়ার। বোঝা গেল? চলে আসি নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে দেখো, অথবা দেওয়া আছে ক্ষেত্রে, ঠিক আছে, বলেছে ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। ভূ উষ্ণতা যদি হচ্ছে ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে এর ক্ষতিকারক প্রভাব কি হতে পারে? তো এর ফলে আমরা আগেও বলেছিলাম যে যদি হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পায়, যেটা অ্যাকচুয়ালি পাচ্ছে, ঠিক আছে, তার ফলে কি হচ্ছে? মেরু প্রদেশে আমাদের যে দুই মেরু আছে উত্তর এবং দক্ষিণ, তো সেই মেরু প্রদেশে হচ্ছে বরফ গলে যাচ্ছে এবং তার ফলে সমুদ্র যে আছে সেই সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলে আমাদের যে ভূমি আছে সেই ভূমি কিন্তু অনেকটাই হচ্ছে মাটির নিচে হচ্ছে মানে সরি জলের নিচে হচ্ছে চলে যাচ্ছে। বোঝা গেল? তার ফলে কি হচ্ছে? আমাদের বাসস্থানের অভাব দেখা দিচ্ছে। তারপরে কি বলেছে দেখো, বলেছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যে লেখো। কি বিবৃতি দেওয়া আছে? বলেছে একই উষ্ণতা ও চাপে সম আয়তন CO2 ও O2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা সমান। তো
তো একই উষ্ণতা ও চাপে সম আয়তন CO2 বলেছে। সম আয়তন মানে মানে 1 মোল নিলে যদি 1 মোল CO2 না হয় তাহলে 1 মোল O2। তাহলে আমরা পড়েছিলাম যে কোনো গ্যাসের ক্ষেত্রে 1 মোল, ঠিক আছে, বা হ্যাঁ 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে অণুর সংখ্যা সমান। তাহলে এখানে সম আয়তনও বলে দিয়েছে, তাহলে আমরা কি বলতে পারি এখানে হচ্ছে অণুর সংখ্যা কি হবে সমান হবে। বুঝা গেল? তাহলে এটা কি সত্য। ওকে, তারপরে বলেছি দেখো চার্লসের সূত্র অনুসারে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কি। তো চার্লসের সূত্রে V বনাম T তোমরা হচ্ছে চার্লসের সূত্র দেখলে বুঝতে পারবে, ওখানে আমাদের একটা লেখচিত্র ছিল এখানে V বনাম T, একটা ছিল P বনাম T আর একটা ছিল V বনাম T। তো V বনাম T তে আমাদের যে লেখচিত্র সেটা কিন্তু এরকম মূল বিন্দুগামী ছিল। ওকে, তাহলে এটা আমরা কি বলতে পারি মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলতে পারি চার্লসের সূত্র অনুসারে V বনাম T লেখচিত্রটির প্রকৃতি কেমন, মূল বিন্দুগামী সরল রেখা। ওকে, তারপরে বলেছি দেখো তাপ সঞ্চালনের কয়টি পদ্ধতি আছে। তো বেসিক্যালি তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যে পরিবহন হয় যেটাকে আমরা বলি সঞ্চালন অ্যাকচুয়ালি। তো সেই সঞ্চালনের কয়টি পদ্ধতি আছে, বেসিক্যালি তিনটে পদ্ধতি। এক হচ্ছে পরিবহন, দুই পরিচালন এবং তিন হচ্ছে বিকিরণ। ওকে, তারপরে চলে আসি অথবাতে কি বলেছে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা লেখো। তো বেসিক্যালি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে হচ্ছে যেহেতু উষ্ণতাই হচ্ছে এখানে প্রধান, তো এখানে মাত্রাকে হচ্ছে থিটা সাইন দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়। তো সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা কি হবে এখানে থিটা ইনভার্স। ঠিক আছে, কারণ এটা ডিগ্রি হচ্ছে, কারণ এখানে হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস লেখা হয়, সেই কারণে এখানে মাত্রা কি হবে থিটা ইনভার্স। ওকে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো উত্তল লেন্সের একটি ব্যবহার লেখো। তো উত্তল লেন্সের ব্যবহার কি, গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় উত্তল লেন্স। ঠিক আছে, তো এখানে আমাদের গাড়ির হেডলাইট দিয়েছে, এটা অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হতে পারে, কারণ আমরা আগে পড়েছিলাম যে অবতল দর্পণ বেসিক্যালি গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়। কিন্তু সেই দর্পণ বেসিক্যালি হচ্ছে দেখো গাড়ির হেডলাইটটা কেমন থাকে এরকম ভিতরটা এরকম বাঁকানো থাকে, যেখানে অ্যাকচুয়ালি যে দর্পণটা থাকে এটা কি অবতল দর্পণ, কিন্তু এই সামনে যে কাঁচটা থাকে সেটা কি এরকম উত্তল থাকে, যে কারণে কি এখান থেকে যে আলোগুলো বের হয় সেগুলো কি সমান্তরাল ভাবে মোটামুটি যায় বা একটা জায়গায় হচ্ছে মেশার চেষ্টা করে, যার ফলে অনেকটা দূর পর্যন্ত সমানভাবে যায়। এটা আমরা বলতে পারি একটা কারণ। ঠিক আছে, বা এটা একটা ব্যবহার বলতে পারি। এর সাথে সাথে আরো একটা ব্যবহার যেটা বলতে পারি সেটা কি আতশ কাচ। ঠিক আছে, বা ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাসেও কিন্তু যে লেন্স ব্যবহার করে সেটা অ্যাকচুয়ালি উত্তল লেন্স। তো সেক্ষেত্রে তোমরা ওটাও বলতে পারো যে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস বা আতশ কাচে কিন্তু উত্তল লেন্স ব্যবহার করা হয়। বোঝা গেল? চাইলে দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই লিখো। ঠিক আছে, চলে আসো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলেছে। বলেছে একটি প্রিজমের কয়টি ত্রিভুজাকার তল আছে। তো বেসিক্যালি দেখো প্রিজম আমরা দেখেছিলাম ক্লাসে ছবি এঁকেছিলাম। তো এরকম হচ্ছে আমরা ত্রিভুজাকার জানি হচ্ছে ফার্স্টে একটা সামনে তল থাকে, তাই তো, তারপরে এখান থেকে হচ্ছে দুটো হচ্ছে এরকম হচ্ছে বাহু চলে যায়। ঠিক আছে, গিয়ে এরকম পিছনের দিকেও একটা ত্রিভুজাকার তল থাকে। তারপরে এইগুলোকে যদি হচ্ছে যুক্ত করা হয় এটার সাথে এটা এবং এটার সাথে হচ্ছে এইটা, যদি এরকম যুক্ত করা হয় তাহলে দেখো এই পাশটা আমাদের কি আছে, এটা হচ্ছে দেখো একটা দুটো তিনটে চারটে, তারপরে চতুর্ভুজ। এই পাশটাও মানে এর পিছন দিক যেটা সেখানেও চতুর্ভুজ হবে, এই তলাটা সেটাও চতুর্ভুজ হবে। তাহলে অ্যাকচুয়ালি ত্রিভুজ আকার তল কোনটা থাকছে, এই যে সামনে দেখছো এইটা এবং এই পিছনে যেটা দেখছো এইটা, তাহলে এই দুটো একমাত্র ত্রিভুজ আকার তল হবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি একটি প্রিজমের কয়টি ত্রিভুজ আকার তল আছে, দুইটি। বোঝা গেল? চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। তো এখানে একটি বলেছে সেই কারণে আমাদের এখানে একটাই লেখা হয়েছে সিলিকন। এছাড়া আমরা বলতে পারি জার্মেনিয়ামও কিন্তু একটি অর্ধ পরিবাহী। তবে যদি বলা হয় বহুল ব্যবহৃত সব থেকে বেশি কোনটা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু হবে সিলিকন। বোঝা গেল? সব থেকে বেশি কিন্তু সিলিকন ব্যবহার করা হয় অর্ধ পরিবাহী হিসেবে। তারপরে কি বলেছে দেখো, বলেছে একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, একই বিভব প্রভেদ রাখলে কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কম হবে। তাহলে ভালো করে খেয়াল করে এখানে একই পরিবাহী পদার্থে মানে দুটো তারই কিন্তু হচ্ছে একই পদার্থ দিয়ে তৈরি। একটি সরু তার ও একটি মোটা তার যদি নেওয়া হয়, একটা হচ্ছে সমান দৈর্ঘ্য, ঠিক আছে, এটাও যতটা মানে লম্বা এটাও ততটা লম্বা, যদি এরকম হয় তবে একই বিভব প্রভেদ রাখলে, যদি দুটোর বিভব প্রভেদ একই হয় তবে কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কম হবে, কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কম হবে। তো বেসিক্যালি দেখো আমরা পড়ার সময় বলেছিলাম যে সরু যদি হয় তাহলে তার মধ্যে থেকে দেখো ভালো করে একটা এক্সাম্পল বোঝার চেষ্টা করো। এখানে হচ্ছে একটা সরু নিলাম আর তার সাথে আমরা নিলাম একটু মোটা। ঠিক আছে, ধরো এটা একটু মোটা। ওকে, কিছুটা মোটা এখানে। ঠিক আছে, ডবল করলে ঠিক যেমন হয় ঠিক ধরো ততটা মোটা। ঠিক আছে, তাহলে এর মধ্যে এটার একটা কি এরকম প্রস্থচ্ছেদ আছে, তাই তো, এটার ধরো প্রস্থচ্ছেদ হচ্ছে এতটা, আর এটার কি প্রস্থচ্ছেদ হিসেবে মতো একটা ডটের মতো এতটাই পাতলা। তাহলে দেখো এখান থেকে যদি আমি কোনো হচ্ছে কিছুকে প্রবেশ করাতে চাই, তাহলে এখান থেকে ধরো 10 খানা হচ্ছে আমি গুলিকে প্রবেশ করাবো, এখান থেকে ইজিলি যাবে না এইটার মধ্যে থেকে ইজিলি যাবে। অবশ্যই দেখে বুঝতে পারছো এখান থেকে ইলেকট্রনও ঠিক একই জিনিস, যেটা তড়িৎ প্রবাহ হয় সেটাও ঠিক একই জিনিস। এখানে যে প্রবাহ সেটা ধরো যেটা মোটা হবে তার ক্ষেত্রে কি পাবে, এখানে স্পেস বেশি পাবে, যার ফলে এখানে যে প্রবাহ সেটা কিন্তু হচ্ছে মোটা তারের মধ্যে থেকে বেশি হবে। সেক্ষেত্রে রোধ, এখানে বলতে হবে রোধ মানে কি বাধা দেওয়া, তাহলে সেক্ষেত্রে রোধ কোথায় বেশি হবে, অবশ্যই সরু তালে। তাহলে অবশ্যই সরু তারে কিন্তু আমাদের রোধ বেশি হবে। তাহলে এখানে কি বলতে পারি একই বিভব প্রভেদ যদি রাখা হয় দুটো তারকে, তাহলে কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কম হবে, যেটা রোধ বেশি হবে তার মধ্যেই প্রবাহ কম হবে, তাই তো, মানে সেটা দিয়ে যেতে কম পারবে। তাহলে সেক্ষেত্রে আমাদের সরু তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কম হবে কারণ রোধ বেশি।
বোঝা গেল? তাহলে এটা খেয়াল রাখতে হবে, কারণ সরু তারের মধ্যে দিয়ে প্রবাহ কম হবে কেন? কারণ এখানে রোধ বেশি, সেই কারণেই কম হবে। বুঝতে পেরেছো? চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে নিউক্লিয় বিভাজন কাকে বলে? যে নিউক্লিয় বিক্রিয়ায় কোনো ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস ভেঙে মোটামুটি সমান ভরের দুটি নিউক্লিয়াসে বিভক্ত হয়ে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়, তাকেই বলা হয় কিন্তু নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। বোঝা গেল? বা নিউক্লিয় বিভাজন বলে। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হয় আমাদের নিউক্লিয় বিভাজনে? একটি বড় ভারী মৌল যেটা ভেঙে গিয়ে সমান দুটো ভাগে হচ্ছে ভাগ হয়ে যায়। ঠিক আছে, তো এটাকেই বলা হয় হচ্ছে নিউক্লিয় বিভাজন। তারপরে বলেছে দেখো অথবাতে তেজস্ক্রিয় পদার্থ থেকে কি কি রশ্মি নির্গত হয়? তো তেজস্ক্রিয় পদার্থ থেকে আমরা আগে বলেছিলাম যে তেজস্ক্রিয় পদার্থ, যেটা আমরা পরমাণু নিউক্লিয়াসে পড়েছিলাম, যেখানে তেজস্ক্রিয় পদার্থ থেকে মোটামুটি তিন ধরনের হচ্ছে কণা নির্গত হয়। এক হচ্ছে আলফা, দুই বিটা এবং তিন হচ্ছে গামা। ঠিক আছে, তাহলে এখানে যে কণাগুলো নির্গত হয় যেটাকে আমরা হচ্ছে রশ্মি বলছি, ঠিক আছে, যেখানে হচ্ছে এই ধরনের কণার স্রোত থাকে, তো সেগুলো কি কি? আলফা, বিটা এবং গামা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে খেয়াল রাখবে। তারপরে কি বলেছে দেখো, বলেছে হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। তো বাম স্তম্ভ আর ডান স্তম্ভ দেওয়া আছে, একটি সন্ধিগত মৌল বলেছে, তাহলে সন্ধিগত মৌল কোনটা হবে? সোডিয়াম, কোবাল্ট, বক্সাইট, আর্গন। তো বেসিক্যালি এখানে আমাদের কোবাল্ট হবে সন্ধিগত মৌল। ওকে, তারপর হচ্ছে একটি ক্ষার ধাতু। ক্ষার ধাতু কি হবে? সোডিয়াম। ঠিক আছে, এন কে বলা হয় ক্ষার ধাতু, তাহলে এখানে এর সাথে এটা ম্যাচ হয়ে যাবে। এবার হচ্ছে একটি নোবেল গ্যাস। নোবেল গ্যাস হবে আমাদের এখানে আর্গন। তার সাথে বলেছে অ্যালুমিনিয়ামের আকরিক কি হবে? বক্সাইট। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের অপশনের সাথে ম্যাচ করবে। তো নিচে হচ্ছে তোমাদের অ্যান্সারও করে দেওয়া আছে, এটাকেও একবার দেখে নিতে পারো এক ঝলকে। তারপরে চলে আসবো আমরা নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে দেখো, বলেছে N2O তে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? তো এখানে N2O যেহেতু দেখো বেসিক্যালি সোডিয়ামে কি থাকে? শেষ কক্ষে একটি মাত্র হচ্ছে ইলেকট্রন থাকে, তাই তো? তাহলে সোডিয়াম হচ্ছে এখানে শেষ কক্ষে একটি ইলেকট্রন ত্যাগ করে, আর অক্সিজেনের শেষ কক্ষে হচ্ছে দুখানা ইলেকট্রন দরকার। তাহলে সেই কারণে কিন্তু হচ্ছে অক্সিজেন 2- গঠন করে, আর সোডিয়াম কি করে? 1+, মানে হচ্ছে শুধু একটা প্লাস গঠন করে। কেন? কারণ হচ্ছে সোডিয়াম একটা করে ইলেকট্রন ত্যাগ করে, আর অক্সিজেন দুটো ইলেকট্রন দরকার আছে এর অষ্টক পূরণের জন্য। সেক্ষেত্রে এখানে দেখো, তাহলে এই লাস্টে যে দুটো ইলেকট্রনের যে প্রয়োজন আছে অক্সিজেনের, সেই দুটো ইলেকট্রনের জন্য কি দুটো সোডিয়াম দরকার, সেই কারণে যেটা গঠন হবে সেটা কি N2, মানে সরি Na2। তার মানে কি দুটো Na হচ্ছে আসবে, এসে একটা একটা করে ইলেকট্রন হচ্ছে অক্সিজেনকে দেবে, দিয়ে নিজেদের মধ্যে কি বন্ধন সৃষ্টি করবে। তো এটাকেই কি বলা হয়? এটাকে বলা হয় তড়িৎযোজী বন্ধন, কারণ এদের নিউক্লিয়াস সরি এদের ইলেকট্রন যেটা সেটা হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু অক্সিজেনকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তার মাধ্যমে এরা একে অপরের সাথে বন্ধন গঠন করছে। তো এই ধরনের বন্ধনকে আমরা কি বলবো? আয়নীয় বা তড়িৎযোজী রাসায়নিক বন্ধন। বোঝা গেল? তারপরে কি দিয়েছে দেখো, বলেছে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলে? তো যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ভোল্টামিটার। বোঝা গেল? তাহলে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলবো আমরা? ভোল্টামিটার। তারপরে কি দেওয়া আছে দেখো, বলেছে একটি অধাতব তড়িৎ পরিবাহী পদার্থের নাম লেখো। তো একটি অধাতব তড়িৎ পরিবাহী পদার্থ যেটা অধাতব কিন্তু তড়িৎ পরিবহন করে, তো এখানে বলেছে হচ্ছে আমাদের গ্রাফাইট। তো এটা হচ্ছে একদমই ঠিক। অনেকে হচ্ছে হিরে দিয়ে দেয়, কিন্তু হিরে দেবে না, কারণ হিরে কিন্তু হচ্ছে তড়িৎ পরিবহন করে না, তাপ পরিবহন করে এবং সব থেকে বেশি করে। কিন্তু গ্রাফাইট হচ্ছে একমাত্র পদার্থ যেটা অধাতু এবং সেটা কিন্তু তড়িৎ পরিবহন করতে সক্ষম। ঠিক আছে, তো এটা হচ্ছে খেয়াল রাখো। তারপরে বলেছে দেখো, পিতলের ওপর সিলভারের তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়? তো পিতলের উপর সিলভারের তড়িৎ লেপন, মানে পিতল আছে একটা আর একটা হচ্ছে সিলভার আছে। ঠিক আছে, তো পিতলের উপর যদি হচ্ছে সিলভারকে তড়িৎ লেপন করতে হয়, তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করবে? ঠিক আছে, তাহলে পিতলের উপর কি সিলভারকে জমা করতে হবে, তাহলে সিলভারকে আমরা অ্যানোডে রাখবো। আর এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি অ্যানোডে যে ধাতু থাকছে তার হচ্ছে তড়িৎ, মানে তারই হচ্ছে জলীয় দ্রবণ রাখতে হবে। তাহলে এখানে আমাদের সিলভারের জলীয় দ্রবণ কি হবে? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে হচ্ছে পিতলের উপর হচ্ছে সিলভারের তড়িৎ লেপন করলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হবে? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। বোঝা গেল? চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ গঠনের উদাহরণ দাও। তো এটা কিন্তু খুব ভাইটাল একটা কোয়েশ্চেন, বাট এই বছর কিন্তু তোমাদের হচ্ছে টেস্ট পেপারে অতবারও রিপিট হতে দেখিনি কোয়েশ্চেনটা, বাট এটা কিন্তু খুব ভালো একটা কোয়েশ্চেন, যে দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ গঠনের উদাহরণ। তো বেসিক্যালি গ্যাসীয় অ্যামোনিয়া এবং গ্যাসীয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, মানে অ্যামোনিয়ার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে বিক্রিয়া এবং তার ফলে উৎপন্ন হয় আমাদের কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড। বোঝা গেল? তো এটা কিন্তু একটি হচ্ছে বেস্ট এক্সাম্পল বলতে পারো, যে গ্যাসীয় অ্যামোনিয়া এবং গ্যাসীয় হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হয় এবং সেটির নাম কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। বোঝা গেল? তারপরে চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। বলছে নাইট্রোলিন কি? তো বেসিক্যালি দেখো, নাইট্রোলিন কি? আমাদের ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে বলা হয় নাইট্রোলিন। বোঝা গেল? চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে অ্যামোনিয়াকে শুষ্ক করতে কি ব্যবহার করা হয়? তো পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় অ্যামোনিয়াকে শুষ্ক করতে।
বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি CH3CH2OH এর আইউপ্যাক নেম কি বা আইউপ্যাক নাম কি? তো স্ক্রিনে দেখো এখানে হচ্ছে কার্বন কটা আছে, দুটো আছে, সেজন্য আমরা কি নিতে পারি, ইথ নিতে পারি। তারপরে যেহেতু এখানে প্রত্যেকটাই সিঙ্গেল বন্ড থাকে সেজন্য এন নিতে পারি, এবং এখানে OH মানে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, এখানে আমাদের দুটো কার্বনের জন্য হচ্ছে ইথ আসছে, তার সাথে আমাদের সব সিঙ্গেল বন্ড থাকার জন্য এন আসছে, এবং OH থাকার জন্য আমাদের অল আসছে। তাহলে এখানে আমরা কি বলবো, তাহলে দেখো এখানে আমরা বলতে পারি এর যে নাম আসবে সেটা কি ইথানল। ঠিক আছে, তাহলে আইউপ্যাক নেম কি হবে, ইথানল। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে আসে, বলেছে মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত? তো এই কোয়েশ্চেনটা অনেকবার রিভাইজ হয়েছে, তো এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমরা ভালো করে দেখবে, এটাও কিন্তু হচ্ছে স্টার মার্ক করে রাখছি আমি, তো তোমরা হচ্ছে বইতে স্টার মার্ক করো এটা। ওকে, তাহলে এখানে দেখো মিথেন অণুতে হচ্ছে HCH বন্ধন কোণের মান, তো মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত হবে, 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, তো এটা হচ্ছে খেয়াল রাখবে। তারপরে দেওয়া হচ্ছে দেখো তো এলপিজি এর মুখ্য উপাদান কি? তো এলপিজি, ঠিক আছে, এখানে এলপিজি দিয়ে অনেক জায়গাতেই কোয়েশ্চেন আছে, কিন্তু এটা সিএনজি ও কিন্তু আসতে পারে, এটা খেয়াল রাখবে। তাহলে এলপিজি এর মুখ্য উপাদান আমাদের মনে রাখতে হবে বিউটেন, এবং সিএনজি যদি দেয় তাহলে সিএনজি এর মুখ্য উপাদান কি হবে আমাদের, মিথেন। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা হচ্ছে খেয়াল রাখো। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনগুলো যেগুলো হচ্ছে আজকে ক্লাসে ছিল সেগুলো প্রত্যেকটাই আমরা কম বেশি অ্যান্সার করলাম, এবং তোমরা হচ্ছে প্রত্যেকটা আশা করি বুঝতে পেরেছো, কোথাও কোনো রকম কনফিউশন নেই, কোনো রকম হচ্ছে ডাউট নেই। যদি থাকে তাহলে অবশ্যই তো কমেন্ট করছো। এছাড়াও তোমাদের কাছে আজকে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে অলরেডি ক্লাস করছো বা যারা নতুন আছো তারা প্রত্যেকেই কিন্তু হচ্ছে ক্লাসগুলো যদি বুঝতে পারো, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলে যেসব বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করো। কারণ এখানে মাধ্যমিক এক্সাম কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই ইম্পর্টেন্ট, তাই অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে কিন্তু একজন ফ্রেন্ডের হচ্ছে অবশ্যই হেল্প করা উচিত তোমাদের, তাই অবশ্যই বন্ধুদের সাথেও এগুলো শেয়ার করে নিও। ঠিক আছে, তো অল দ্য বেস্ট প্রত্যেকে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।